বহুদিন আগে শিশুরা ঋষি ও সাধুদের আশ্রমে ব্রহ্মজ্ঞান, বেদ এবং শাস্ত্র অধ্যয়ন করত। হিমালয়ের পাদদেশে একটি বিখ্যাত গুরুকুল ছিল, যেখানে দূর দূরান্ত থেকে শিশুরা জ্ঞান অর্জন করতে আসত। সেখানে অগ্নিবেশ নামে একটি ছেলে ছিল। নামে মেধাবী, কিন্তু স্বভাবে একটু অন্যমনস্ক, কখনো একটু লাজুক, আবার কখনো বেশ চঞ্চল। তার অতিরিক্ত চিন্তা করার অভ্যাস ছিল। সে এত বেশি ভাবত যে গুরু কোনো প্রশ্ন করলে উত্তর দেওয়ার আগে 10 বার ভাবত। যদি তার উত্তর ভুল হয়, সবাই কি হাসবে? গুরু কি তাকে বকা দেবেন? আর এই ধরনের চিন্তাভাবনাতেই উত্তর দেওয়ার সময় কেটে যেত। অন্য শিষ্যরা হাসত। অগ্নিবেশ ভাবতে ভাবতেই বুড়ো হয়ে যাবে। একদিন গুরুকুলে একটি বিতর্ক প্রতিযোগিতা ছিল। সব ছাত্রছাত্রী খুব উত্তেজিত ছিল, কিন্তু অগ্নিবেশের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। তার বন্ধু বসু ও শীল জিজ্ঞেস করল, কি হয়েছে বন্ধু? আজ তো তোমার এগিয়ে থাকার কথা। তুমি তো অনেক পড়াশোনা করো। অগ্নিবেশ উত্তর দিল, পড়াশোনা তো একটা ব্যাপার, আরেকটা বলো। যখন কেউ আমার সামনে বসে, আমার মন নিজের সাথেই যুদ্ধ শুরু করে দেয়। একটা কণ্ঠ বলে তুমি পারবে, অন্যটা বলে যদি আমি হেরে যাই। বসু হেসে উঠল। তোমার মনে কি দুটো মানুষ আছে? ঠিক সেই সময়ে আশ্রমের গুরুপতি মহর্ষি বাতায়ন, যিনি ছিলেন গম্ভীর, জ্ঞানী এবং অত্যন্ত বুদ্ধিমান, সবকিছু শুনে ফেললেন। তিনি হেসে বললেন, অগ্নিবেশ, মনে হচ্ছে তোমার মনে একটা যুদ্ধ চলছে, এবং এই যুদ্ধ ততক্ষণ চলবে যতক্ষণ না তুমি বুঝতে পারছ আসল খেলোয়াড়কে। তুমি নাকি তোমার মন? অগ্নিবেশ মাথা নত করে দাঁড়িয়ে রইল। মহর্ষি আদেশ দিলেন, আগামীকাল থেকে আগামী 30 দিন তুমি আমার সাথে থাকবে। কোনো স্কুল নেই, কোনো প্রতিযোগিতা নেই, শুধু একটি পাঠ। অগ্নিবেশ সম্ভবত মনের সারমর্ম বুঝতে পেরেছিল। তাকে শাস্তি দেওয়া হচ্ছিল, কিন্তু সে কিছুই বলল না। পরের দিন থেকে সে বনের গভীরে মহর্ষির নির্জন কুটিরে থাকতে শুরু করল। প্রথম দিন মহর্ষি অগ্নিবেশকে জিজ্ঞাসা করলেন, বৎস, তোমার কি মনে হয় তোমার মন তোমার বন্ধু না শত্রু? অগ্নিবেশ উত্তর দিল, কখনো কখনো বন্ধুর মতো মনে হয়, কখনো শত্রুর মতো। মহর্ষি হেসে বললেন, এই মায়াই জীবনের মূল। এসো আমরা একসাথে এই মায়া দূর করি। তারা একটি পরীক্ষা শুরু করলেন। প্রতিদিন সকালে সূর্যোদয়ের আগে অগ্নিবেশকে ধ্যানে বসে কেবল নিজের চিন্তাভাবনা পর্যবেক্ষণ করতে হতো, যেন দর্শকরা একটি নাটক দেখছে। প্রথমে অগ্নিবেশের একঘেয়ে লাগছিল। দুদিন ধরে ধ্যানে বসলেই তার খিদে পেত। তৃতীয় দিনে সে অনুভব করল তার পা অবশ হয়ে যাচ্ছে। চতুর্থ দিনে সে ভাবতে শুরু করল, গুরুজি, আপনি কেন আমার সময় নষ্ট করছেন? কিন্তু পঞ্চম দিনে কিছু একটা বদলে গেল। প্রথমবারের মতো সে তার অন্তরে একটি কণ্ঠস্বর শুনতে পেল, যদি আমি ব্যর্থ হই। কিন্তু এবার সে উত্তর দিল, তাতে কি, শেখা, আমি যাব। সেদিন প্রথমবারের মতো সে শান্ত হল। প্রতিদিন মহর্ষি তাকে বিভিন্ন অনুশীলন দিতেন। কখনো 1 ঘন্টা চুপ করে থাকতে, কখনো চোখ বন্ধ করে শব্দ চিনতে, কখনো মনের মধ্যে জেগে ওঠা চিন্তাগুলোকে প্রশ্ন করতে। আমি যে কাপুরুষ, তা বলার তুমি কে? আর ধীরে ধীরে অগ্নিবেশ তার ভেতরে এক নতুন আলো অনুভব করতে শুরু করল। 20তম দিনে মহর্ষি অগ্নিবেশকে একটি বিশেষ কাজ দিলেন, জঙ্গলে গিয়ে এমন একটি প্রাণী খুঁজে বের করতে, যা শারীরিকভাবে দুর্বল কিন্তু সবচেয়ে নিরাপদ এবং শান্ত। অগ্নিবেশ কয়েক ঘন্টা ধরে খুঁজল। সে একটি হাতি দেখল। সেটি বিশাল কিন্তু শান্ত ছিল না। সে একটি সিংহ দেখল। সেটি শক্তিশালী কিন্তু ক্রুদ্ধ ছিল। তারপর সে একটি কচ্ছপ দেখল। ধীরে কিন্তু নিরাপদে চলছিল। কোনো ভয় ছিল না, কোনো তাড়াহুড়ো ছিল না। সে ফিরে এসে বলল, গুরুদেব, ওই কচ্ছপটি, যাকে বাইরে থেকে ধীর এবং দুর্বল মনে হচ্ছে, আসলে খুব শক্তিশালী। সে জানে কখন বাইরে আসতে হবে আর কখন ভেতরে যেতে হবে। তার শরীর নয়, তার মনই তার ঢাল। মহর্ষি হাসলেন। তুমি একদম ঠিক বলেছ অগ্নিবেশ। এটা মনের খেলা। বাইরে থেকে জগৎটাকে অন্যরকম দেখায়, কিন্তু আসল শক্তি নিহিত আছে এটা জানার মধ্যে যে কখন নিজের ভাবনাগুলোকে বাইরে আনতে হবে এবং কখন সেগুলোকে ভেতরের শক্তিতে রূপান্তরিত করতে হবে। 30তম দিনে মহর্ষি অগ্নিবেশকে গুরুকুলে ফেরত পাঠালেন।
কিন্তু সে আর আগের অগ্নিবেশ ছিল না। যখন সে কোনো প্রশ্নের উত্তর দিতে দাঁড়াত, তার চোখে দ্বিধার বদলে থাকত স্বচ্ছতা। যখন প্রতিযোগিতা শুরু হতো, সে আর হেরে যাওয়ার চিন্তা করত না। সে অভিজ্ঞতার জন্য উন্মুখ থাকত। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, তার মনে আর দুটো কণ্ঠস্বর ছিল না। ছিল শুধু একটি, যা বলতো, তুমি এটা করতে পারবে, তুমি এটা করবেই। ধীরে ধীরে সেই অগ্নিবেশ, যে একসময় উত্তরকে ভয় পেত, সেই গুরুকুলের সেরা ছাত্র হয়ে উঠল। একদিন মহর্ষি বাতায়ন বললেন, যে মনকে জয় করে, সেই বিশ্বজয়ী হয়। অগ্নিবেশ, তুমি এখন শুধু একজন জ্ঞানীই নও, একজন বিজয়ীও বটে, কারণ তুমি সর্বশ্রেষ্ঠ যুদ্ধে জয়ী হয়েছ, তোমার মনের খেলায়। সেদিন গুরুকুলে কোনো বাঁশি বাজেনি, কোনো শঙ্খধ্বনি হয়নি, কিন্তু অগ্নিবেশের অন্তরের শান্তি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের চেয়েও জোরালোভাবে প্রতিধ্বনিত হয়েছিল। আজও যদি কেউ বলে, আমি খুব বেশি চিন্তা করি, আমি শুধু একজন জ্ঞানীই থাকি না, আমি খুব ভয় পেয়ে যাই, আমি হেরে যাই, তাই মনে রেখো, এই খেলা বাহ্যিক নয়, এটি অভ্যন্তরীণ। যখন তুমি তোমার মনের খেলাটি বুঝতে পারবে, তখন তুমি এমন কিছু হয়ে উঠবে যা অন্য কেউ হতে পারেনি। তুমি কি জানতে যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে রহস্যময়, সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে অনন্য উপাদানটি আমাদের মাথার ভেতরেই রয়েছে? না, এটা কোনো জাদুকরী জিনিস নয়, এটা আমাদের মস্তিষ্ক। সেই একই মস্তিষ্ক যা আমাদের চিন্তা করার, স্বপ্ন দেখার, ভয় পাওয়ার, হাসার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমাদের পরিবর্তন করার শক্তি দেয়। কিন্তু দুঃখের বিষয় হল, আমাদের বেশিরভাগই নিজেদের মনকে বুঝি না। আমরা এর শক্তিকে উপলব্ধি করি না। এই ভিডিওতে আমরা কোনো গল্প বলবো না। আমরা এমন এক সত্য উন্মোচন করব যা আপনাকে হতবাক করবে, নাড়া দেবে এবং সম্ভবত আজ থেকে আপনার জীবনের গতিপথ পরিবর্তনের সংকল্প করতে উদ্বুদ্ধ করবে। কারণ এটি শুধু জ্ঞান নয়, এর পেছনে সময় ব্যয় করলে তা ধীরে ধীরে তার শক্তি হারায়। এ কারণেই আমাদের পূর্বপুরুষেরা মনকে বিশ্বব্রহ্মাণ্ডের সঙ্গে সংযোগ স্থাপনের একটি মাধ্যম হিসেবে বিবেচনা করতেন। গৌতম বুদ্ধ বলতেন, যিনি নিজের মনকে জয় করতে পারেন, তিনি বিশ্বকেও জয় করতে পারেন। এই উক্তিটির অর্থ বুঝুন। যদি আপনি আপনার মনকে চিনতে পারেন এবং তাকে চালনা করতে শেখেন, তবে আপনাকে কেউ আটকাতে পারবে না। বুদ্ধের সমগ্র জীবনই এর প্রমাণ যে শান্তি এবং অসীম শক্তি একই উৎস থেকে উদ্ভূত হয়, আমাদের মন থেকে। এবার চাণক্যের কথা বলা যাক, সেই মহান ব্যক্তি যিনি রাজনীতি, কৌশল এবং বুদ্ধিমত্তার সমার্থক হয়ে উঠেছিলেন। তিনি বলেছিলেন যে, মানুষের মন তার সবচেয়ে বড় বন্ধু এবং সবচেয়ে বড় শত্রু। অর্থাৎ, যদি আপনি আপনার মনের সাথে সঠিকভাবে সমন্বয় করতে পারেন, তবে আপনি এমন কিছু অর্জন করতে পারেন যা এই জগৎ অসম্ভব বলে মনে করে। কিন্তু যদি আপনি এর দাস হয়ে যান, তবে এই একই মন আপনার জীবনকে অন্ধকারে নিমজ্জিত করতে পারে। ভাবুন তো, এই মস্তিষ্কটি এতটাই ছোট যে এটি আমাদের দুটি কানের মাঝখানে এঁটে যায়। তবুও এর শক্তি এতটাই বেশি যে এটি কেবল পৃথিবীতেই নয়, মহাবিশ্বেও মানবজাতির অস্তিত্ব প্রতিষ্ঠা করেছে। আইনস্টাইনের দিকেই দেখুন। তিনি বলেছিলেন, জ্ঞানের চেয়ে কল্পনা বেশি গুরুত্বপূর্ণ। এর মানে হল, কল্পনা তথ্যের চেয়ে অনেক বড়, আর কল্পনার উৎপত্তি কোথায়? আমাদের জাতির রত্ন স্বামী বিবেকানন্দ বলেন যে, মানুষ তাই হয়ে ওঠে যা সে চিন্তা করে। যখন একজন ব্যক্তি বারবার বলে, আমি এটা করতে পারব না, তখন তার মন সেটাকে সত্যি বলে মেনে নেয় এবং সেটাই তার ভবিষ্যৎ হয়ে ওঠে। কিন্তু যখন তারা নিজেদের বলে, আমি এটা করতে পারব, তখন তাদের মন ধীরে ধীরে তাদের জন্য পথ তৈরি করে দেয়। এটি সুযোগ তৈরি করে এবং তাদের এমন জায়গায় নিয়ে যায়, যা সাধারণ মানুষ কেবল স্বপ্ন দেখে। মনস্তাত্ত্বিকভাবে এটি প্রমাণিত হয়েছে যে, প্রতিদিন 60,000 এরও বেশি চিন্তা মনে প্রবেশ করে। এগুলোর বেশিরভাগই নেতিবাচক এবং পুনরাবৃত্তিমূলক। আর আপনি যদি এগুলোকে নিয়ন্ত্রণ করতে না শেখেন, তবে সেই চিন্তাগুলোই আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। এই কারণেই প্রতিটি যুগে ধ্যান, ব্রহ্মজ্ঞান এবং আত্মদর্শনকে এত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে। আপনি নিশ্চয়ই বীরবলের গল্প শুনেছেন। তার উত্তরের রসবোধ এবং বুদ্ধিমত্তা ছিল কেবলই তাঁর অতীতে প্রতিফলন। এটা বুদ্ধিমত্তা ছিল না,
এটা ছিল মস্তিষ্কের প্রশিক্ষণ। প্রতিটি প্রশ্নের আগে তিনি নিজের মনকে শান্ত করতেন। তারপর যৌক্তিক চিন্তাভাবনা ব্যবহার করে তিনি উত্তর খুঁজে বের করতেন। এটা তার মধ্যে জন্মগত ছিল না, এটা অনুশীলনের মাধ্যমে এসেছিল। আজ আমরা ভুলে গেছি যে মনও একটি শক্তি, যাকে বিকশিত করতে হয়। এবার বিজ্ঞানের কথায় আসা যাক। আজ নাসা, ইসরো, গুগল এবং অন্যান্য সংস্থার মতো প্রতিষ্ঠানগুলো মস্তিষ্কের বিকাশে নিবেদিত। তিনি প্লাস্টিসিটি নিয়ে গবেষণা করছেন। এর মানে হল মস্তিষ্ক পরিবর্তিত হতে পারে, নতুন জিনিস শিখতে পারে এবং নিজেকে নতুন করে গড়ে তুলতে পারে। একজন মানুষ যতই পিছিয়ে থাকুক না কেন, যদি সে প্রতিদিন তার মস্তিষ্ককে সঠিক চিন্তা, সঠিক অভ্যাস এবং সঠিক পরিবেশ দেয়, তবে তার জীবন আর আগের মতো থাকবে না। এটা কোনো গল্প নয়, এটা বৈজ্ঞানিক প্রমাণ। টমাস এডিসন, যিনি লাইট বাল্ব আবিষ্কার করেছিলেন, তিনি হাজার হাজার বার ব্যর্থ হয়েছিলেন। কিন্তু প্রতিবারই তিনি তার মস্তিষ্ককে একই জিনিস শিখিয়েছিলেন, এটা কাজ করতে পারে, এবং অবশেষে তিনি তা অর্জন করেছিলেন, যা আজ সারা বিশ্ব আলো হিসেবে দেখে। আপনি কি জানেন যে আমাদের মস্তিষ্ক বাস্তবতা এবং কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না? যখন আপনি কোনো ভীতিকর বিষয় নিয়ে ভাবেন, তখন শরীর ভয়ে প্রতিক্রিয়া দেখায়, যেমন হৃদস্পন্দন বেড়ে যাওয়া, ঘাম হওয়া এবং দ্রুত শ্বাস প্রশ্বাস। আর যখন আপনি বারবার আপনার লক্ষ্যকে কল্পনা করেন, তখন মস্তিষ্ক সেটিকে বাস্তবতা হিসেবে গ্রহণ করে এবং শরীরকে সেই দিকে পরিচালিত করে। এটাই হল নিউরোপ্লাস্টিসিটির খেলা, এবং এটাই ঐশ্বরিক জ্ঞানের প্রমাণ। হাজার হাজার বছর আগে ভারতের ঋষিগণ কর্তৃক বর্ণিত ধ্যান, মন্ত্র, সাধনা এবং সংকল্পের পদ্ধতিগুলি এখন পাশ্চাত্যে আকর্ষণ বিধি, অবচেতন মনের শক্তি এবং মননশীলতার নামে এই কথাটিই বারবার বলা হচ্ছে। কিন্তু আমরা ভুলে গেছি যে এই জ্ঞান আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া এক উপহার। তাই এখন প্রশ্ন হল, আপনিও কি আপনার মনকে বুঝতে, বিকশিত করতে এবং পরিচালনা করতে চান? মনে রাখবেন, যদি আপনি আপনার মনের সাথে বন্ধুত্ব করেন, তবে সমগ্র বিশ্ব আপনার পথে আসবে। কিন্তু যদি আপনি একে উপেক্ষা করেন, তবে এটি আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠতে পারে। আর এখন এই বিষয়ে এর মাধ্যমে আমরা সেই দ্বিতীয় গোপন রহস্যের দিকে এগিয়ে যাব। আমরা সেই লক্ষণগুলো সম্পর্কে জানব যা নির্দেশ করে যে আমরা আমাদের মানসিক ভারসাম্য হারাচ্ছি এবং দুঃসময় আসন্ন। আপনি কি জানতে প্রস্তুত? দুর্বল মনের লক্ষণ। আপনি কি কখনো নিজেকে জিজ্ঞেস করেছেন, আমি কেন বারবার একই ভুল করি? যখন আমি জানি এটা ভুল, তখন কেন আমি তা পুনরাবৃত্তি করতে থাকি? আমার ভেতরে কেন দুটো কণ্ঠস্বর আছে, একটি বলে এটা করো, অন্যটি বলে থামো? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যখন আমি কোনো সিদ্ধান্ত নিই এবং পরে তার জন্য অনুশোচনা করি, তখন সেটা কি আমার দোষ ছিল নাকি আমার মনের? এখান থেকেই মন এবং মনের অদৃশ্য খেলা শুরু হয়। এমন একটি খেলা যা আপনি যদি বুঝতে পারেন, তবে কেউ আপনাকে হারাতে পারবে না। কিন্তু যদি না বোঝেন, তবে এই দুটি উপাদান, মন এবং মন, আপনার সবচেয়ে বড় পরাজয়ের কারণ হতে পারে। মস্তিষ্ক কি? এটি একটি বিস্ময়কর জৈবিক কাঠামো, যেখানে কোটি কোটি নিউরন রয়েছে যা প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ সংকেত প্রক্রিয়া করে। এটি চিন্তা করে, সিদ্ধান্ত নেয়, মনে রাখে এবং বিশ্লেষণ করে। কিন্তু এর চেয়েও গভীর একটি প্রশ্ন হল, মন কি? মন হল সেই অংশ যা আকাঙ্ক্ষা করে, কল্পনা করে, ভয় পায়, আশা করে এবং স্বপ্ন দেখে। মন হল মস্তিষ্কের সেই অংশ যা যুক্তি দিয়ে কাজ করে না, বরং অভিজ্ঞতা ও আবেগের উপর ভিত্তি করে চলে। বুদ্ধ বলেছেন, মনই সবকিছু। তুমি যা ভাবো, তুমি তাই হয়ে ওঠো। এই একটি বাক্যেই সমগ্র মানব ব্যবস্থার চাবিকাঠি নিহিত রয়েছে। এখন একটু থামুন এবং ভাবুন। যখন আপনি কোনো ভুল সিদ্ধান্ত নেন, তখন প্রায়শই মনে হয় যেন তা হৃদয়ের কথা। কিন্তু এটা হৃদয়ের কথা নয়, এটা মনের কথা। আর যদি মন অনিয়ন্ত্রিত থাকে, তবে তা উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায়, আপনাকে ভয় দেখায় এবং বিভ্রান্ত করে। যখন একজন ব্যক্তি বুঝতে পারে যে তার মন আবেগের খেলা এবং মস্তিষ্ক যুক্তির খেলা, তখন সে তার সিদ্ধান্তগুলোকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। চাণক্য বলেছেন যে ব্যক্তি তার মনকে জয় করে, সে যুদ্ধক্ষেত্রে হাজার হাজার সৈন্যকে পরাজিতকারীর চেয়েও বড় বিজয়ী।
কেন? কারণ যখন মন নিয়ন্ত্রণে থাকে তখন তা তার পূর্ণ সম্ভাবনায় কাজ করে। কখনো কখনো আমরা জীবনে ভুল সিদ্ধান্ত নিই কারণ আমরা আমাদের মনের কথাকে মস্তিষ্কের পরামর্শ বলে ভুল করি। উদাহরণস্বরূপ, যখন আপনি কাউকে বিশ্বাস করেন যদিও আপনার ভেতরে সামান্য অস্বস্তি বোধ হয়, সেই অস্বস্তিটি আমাদের মস্তিষ্কের একটি সতর্কবার্তা। কিন্তু আপনার মন সেই ব্যক্তির মিষ্টি কথায় জড়িয়ে পড়ে। এর ফল হয় বিশ্বাসঘাতকতা, এবং তখন আপনি নিজেকে বলেন, ইস, যদি আমি আমার অন্তরের কথা শুনতাম। কারণেই আমাদের ভেতরের এই দুটি শক্তিকে বোঝা অত্যন্ত জরুরি। মন এবং মনের মধ্যে পার্থক্য করতে পারাই হল আত্মোপলব্ধির সূচনা। স্বামী বিবেকানন্দ বলেছেন, মনকে পড়ো, তাকে বোঝো, তাহলেই তুমি নিজেকে বুঝতে পারবে। তিনি মনকে প্রশিক্ষণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন, অন্যথায় এটি আপনাকে নিয়ন্ত্রণ করবে। এবার আমরা সেই মানসিক ভুলগুলো নিয়ে কথা বলবো যা আমরা বারবার করে থাকি। প্রথম ভুলটি হল আমাদের চিন্তাকেই সত্য বলে ভুল করা। মন যদি বলে আমরা দুর্বল, আমরা তা বিশ্বাস করি। মন যদি বলে আমরা এটা করতে পারবো না, আমরা থেমে যাই। কিন্তু চিন্তাগুলো কেবল আসে আর যায়। বুদ্ধ বলেছেন, চিন্তা হল বিন্দুর মতো, যদি আপনি সেগুলোকে আঁকড়ে ধরেন তবে সেগুলোই আপনার অস্তিত্ব হয়ে ওঠে। কিন্তু যদি আপনি সেগুলোকে স্বাভাবিকভাবে চলতে দেন তবে সেগুলো মেঘের মতো ভেসে যায়। আমরা যে দ্বিতীয় ভুলটি করি তা হল সবকিছু দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা। আধুনিক বিজ্ঞানও দেখায় যে যখন আমরা কোনো সিদ্ধান্তে তাড়াহুড়ো করি তখন আমাদের মস্তিষ্ক অ্যামিগডালার মাধ্যমে প্রতিক্রিয়া দেখায়, যা ভয় এবং আবেগের সাথে সম্পর্কিত। কিন্তু যখন আমরা থামি এবং চিন্তা করি তখন প্রিফ্রন্টাল কর্টেক্স সক্রিয় হয়, যা যৌক্তিক পরিকল্পনা এবং দূরদর্শিতার জন্য দায়ী। অর্থাৎ থামুন, ভাবুন এবং তারপর সিদ্ধান্ত নিন। এটি জীবনকে দিকনির্দেশনা দেয়। এবং তৃতীয় বড় ভুলটি হল, আমরা আমাদের মনকে কখনো বিশ্রাম নিতে দিই না। আমরা ক্রমাগত কোনো না কোনো বিষয় নিয়ে উদ্বিগ্ন থাকি, ভবিষ্যৎ নিয়ে ভাবি বা অতীত নিয়ে অনুশোচনা করি। মনের এই দৌড়ঝাঁপই আমাদের ক্লান্ত করে, ভয় দেখায় এবং ভুল পথে চালিত করে। এটি কিভাবে থামাবেন? শান্তভাবে বসুন। প্রতিদিন 10 মিনিট আপনার চিন্তাভাবনা পর্যবেক্ষণ করার অভ্যাস করুন। একেই ধ্যান বলা হয়। লোকে তাই বলে, কিন্তু এটা কোনো ধর্ম বা ঐতিহ্য নয়, এটা বিজ্ঞান। বৈজ্ঞানিক গবেষণা দেখায় যে নিয়মিত ধ্যান মস্তিষ্কের ধূসর পদার্থ বৃদ্ধি করে, যা মনোযোগ, স্মৃতিশক্তি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উন্নত করে। মন শান্ত হয়, যা আপনাকে সবকিছু পরিষ্কারভাবে দেখতে সাহায্য করে। বীরবল একবার বলেছিলেন যে কেবল সেই রাজা হতে পারে যে তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে। অন্যথায় এমনকি সিংহাসনও ভয়ের আবাস হয়ে ওঠে। এর মানে হল, ক্ষমতা, সাফল্য বা অর্থ কোনো কাজে আসবে না যদি আপনার মন আপনার চেয়ে দ্রুত দৌড়ায়। এই দৌড় থামানোর একটি উপায় হল সাক্ষী হওয়া। নিজেকে এমনভাবে পর্যবেক্ষণ করুন যেন অন্য কেউ আপনাকে দেখছে। আপনার চিন্তাভাবনা আঁকড়ে ধরবেন না, শুধু পর্যবেক্ষণ করুন। এভাবেই আপনি নিজেকে বুঝতে পারবেন। প্রতিদিন আপনার মনকে মনে করিয়ে দিন যে এটি আপনার সেবক, প্রভু নয়। আপনার মনকে এমনভাবে পরিচালনা করুন যাতে এটি দৌড়ানোর পরিবর্তে চিন্তা করে। যখন আপনি এই দুটি শক্তির মধ্যে ভারসাম্য স্থাপন করেন তখন আপনার সিদ্ধান্তগুলো সঠিক হয়, জীবন স্থিতিশীল হয় এবং আত্মবিশ্বাস বাড়ে। তাহলে আপনি এখন পর্যন্ত যা শিখলেন তা হল মন কি, মস্তিষ্ক কি, আমরা কেন ভুল সিদ্ধান্ত নিই, আর এই দুটিকে বোঝার মাধ্যমে আমরা কিভাবে আমাদের সমগ্র জীবনের গতিপথ পরিবর্তন করতে পারি। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। কারণ যখন আমরা আমাদের মন ও মস্তিষ্ককে বুঝতে পারি তখন পরবর্তী প্রশ্নটি ওঠে, এগুলোর পেছনের আসল কারণগুলো কি? আর আমাদের ভেতরের সেই সংকেতগুলোই বা কি, যা আমাদের বলে দিতে পারে যে আমরা ভুল পথে এগোচ্ছি? কখনো কখনো আমরা ভাবি সবকিছু আমাদের হাতে। আমরা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিই, নিজেদের পথ নিজেরাই তৈরি করি এবং নিজেদের ইচ্ছামতো জীবন পরিচালনা করি। কিন্তু একদিন হঠাৎ আমরা বুঝতে পারি যে আমরা অজান্তেই অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমরা এমন কিছু কাজ করেছি যা আজ আমাদের অনুশোচনার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা এমন কিছু পথ বেছে নিয়েছি
যা আমাদের নিজেদের থেকে দূরে সরিয়ে দিয়েছে। আর তখন প্রশ্ন ওঠে, এগুলো কি সত্যিই আমার সিদ্ধান্ত ছিল, নাকি শুধু আমার মনের খেলা? মন একটি চমৎকার যন্ত্র, কিন্তু যখন এটি আমাদের জীবনের প্রভু হয়ে ওঠে, তখন তা মনোযোগে ব্যাঘাত ঘটায়। আমাদের বুঝতে হবে যে মনের কাজ হল বিভিন্ন বিকল্প দেওয়া, যুক্তি দিয়ে বোঝানো এবং নিরাপত্তা খুঁজে বের করা। কিন্তু যখন সেই একই মন আমাদের ওপর আধিপত্য বিস্তার করে, তখন তা আমাদেরকে তার নিজের চিন্তার জালে বন্দী করে ফেলে। এই ক্রমাগত চিন্তা করার অভ্যাস ধীরে ধীরে একজন ব্যক্তিকে ক্লান্ত করে তোলে, এবং এটি কাটিয়ে ওঠার প্রথম উপায় হল নীরবতা। প্রতিদিন 10 মিনিটের জন্য নিজের সাথে বসুন, কথা না বলে, মোবাইল ফোন ছাড়া, গান ছাড়া। আপনার মন আপনা আপনি শান্ত হতে শুরু করবে। এটিই হল নিজেকে আবার শোনার প্রথম পদক্ষেপ। আরেকটি লক্ষণ হল, আপনি ছোটখাটো বিষয়ে জড়িয়ে পড়েন। কারো কথা, কারো চাহনি, কারো আচরণ আপনাকে সারাদিন বিরক্ত করে। আপনি ভাবেন, আমি এত চিন্তা কেন করছি, কিন্তু আপনি থামেন না। এর প্রতিকার হল আপনার চিন্তাগুলোকে চেনা এবং সেগুলো থেকে নিজেকে দূরে রাখা। সব চিন্তাই সত্যি নয়। যখন কোনো কিছু আপনাকে বিরক্ত করে, তখন নিজেকে শুধু এই প্রশ্নটি করুন, 5 বছর পর কি এটা কোনো ব্যাপার হবে? উত্তরটি প্রায়শই পাওয়া যাবে না, এবং সেখান থেকেই আপনার স্বাধীনতা শুরু। তৃতীয় লক্ষণটি হল সিদ্ধান্ত নিতে না পারা। সাবধানে বিবেচনা করার পরেও ভয় থেকে যায়। যদি কোনো কিছু ভুল হয়ে যায়, সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে মন ও হৃদয়ের মধ্যেকার পার্থক্যটা বোঝা জরুরি। মন বলে এটা করা উচিত, মস্তিষ্ক বলে থামো, ঝুঁকি আছে। নিজেকে এটা শেখাতে হবে যে সঠিক সিদ্ধান্ত সবসময় নির্ভয়ে নেওয়া উচিত। এমনকি ভুল সিদ্ধান্তগুলো আপনাকে শেখানোর জন্যই নেওয়া হয়। সিদ্ধান্ত ভয় থেকে পালানোর জন্য নয়, বরং সত্যের সাথে সংযোগ স্থাপনের জন্য নেওয়া হয়। চতুর্থ বৈশিষ্ট্য, সবকিছুতে তাড়াহুড়ো করা। সবকিছু আজ এখনই দরকার। কিন্তু মানব উন্নয়ন একটি প্রক্রিয়া। এর কোনো তাৎক্ষণিক ফল নেই। তাই প্রতিদিন নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি আজ একটি কাজও মনোযোগ দিয়ে করেছি? ধ্যান মানে একাগ্রতা, সম্পূর্ণ উপস্থিতি। ধীরে ধীরে এই ধ্যান আপনাকে ধৈর্য শেখাবে। আর যখন অনুভূতিহীনতা আসবে, তখন মনকে শান্ত রাখতে হবে। তাড়াহুড়ো পরাজয় ডেকে আনে। পঞ্চম এবং সবচেয়ে বিপজ্জনক লক্ষণটি হল আত্মবিস্মৃতি। আপনি কি চান? আপনি কে? আপনি এই সব কিছু ভুলে যান। আপনি বাইরের জগৎ দ্বারা এতটাই প্রভাবিত হন যে আপনার ভেতরের কণ্ঠস্বর চাপা পড়ে যায়। এর সমাধান হল আত্মপ্রতিফলন। প্রতিদিন 5 মিনিট নিজের সাথে কথা বলুন। আমি কে? আমি কি পছন্দ করি? কোন বিষয়ে আমি সবচেয়ে বেশি আগ্রহী? যখন এই উত্তরগুলো বেরিয়ে আসতে শুরু করে, আপনি নিজেকে আবার খুঁজে পান। আর এই 5টি বৈশিষ্ট্যকে চেনা এবং পরিবর্তন করা সবচেয়ে বড় উপায় হল সচেতন হওয়া। যন্ত্রের মতো জীবনযাপন করবেন না। প্রতিদিন নিজের সাথে সংযোগ স্থাপন করুন। আপনার শ্বাস-প্রশ্বাস অনুভব করুন। আপনার আবেগগুলো বুঝুন। আমরা এখন পর্যন্ত যা কিছু বুঝেছি, তা সবই ছিল মনের খেলা। কিন্তু এই খেলা এখানেই শেষ নয়। এখন আমাদের জানতে হবে এই খেলায় জেতার জন্য কি প্রয়োজন। কিভাবে আপনার মনকে দাস না বানিয়ে সঙ্গী বানাবেন, কিভাবে আপনার চিন্তাকে শান্তির সাথে যুক্ত করবেন এবং আপনার বুদ্ধিকে প্রকৃত আত্মজ্ঞানের দিকে পরিচালিত করবেন। এখন প্রশ্ন হল, এই খেলায় জয় কি সম্ভব? আমরা কি আমাদের মনকে বুঝতে পারি? আপনি কি একে সামলাতে এবং এর ঊর্ধ্বে উঠতে পারেন? উত্তর হল হ্যাঁ, এটা সম্পূর্ণ সম্ভব। কিন্তু এটা করতে হলে আপনাকে শুধু এটা বুঝতে পারলেই হবে না, এর মধ্যে বাঁচতে হবে। প্রথমত, মেনে নিন যে আপনি আপনার মন নন। মন হল একটি যন্ত্র, যেমন একটি মোবাইল ফোন, একটি কলম, একটি ছুরি, যা আপনি ইচ্ছামতো ব্যবহার করতে এবং বন্ধ করতে পারেন। কিন্তু আজ আমরা মনের দাস হয়ে গেছি। এটি দিনে 24 ঘন্টা আমাদের নিয়ন্ত্রণ করে। এটি আমাদের ক্লান্ত করে, ভয় দেখায় এবং বিভ্রান্ত করে। মুক্ত হওয়ার প্রথম ধাপ হল সাক্ষী হওয়া। সাক্ষী হওয়ার অর্থ হল পর্যবেক্ষণ করা, কিন্তু কোনো প্রতিক্রিয়া না দেখানো। যেন আপনার ভেতরে কেউ ভাবছে, আর আপনি শুধু দেখছেন,
ওহো, এই চিন্তাটা এলো। ওহো, এই ভয়টা জেগে উঠল। যখন আপনি আপনার চিন্তাভাবনা পর্যবেক্ষণ করতে শুরু করেন, তখন সেগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। আপনার ভেতরে একটি শান্তি জেগে ওঠে, এবং সেই শান্তিই হল আপনার আসল সত্তা। দ্বিতীয় ধাপ হল মন এবং মস্তিষ্কের মধ্যকার কথোপকথন শোনা। মন আবেগ দ্বারা চালিত হয়, মস্তিষ্ক যুক্তি দ্বারা। মন বলে আমি উঠতে চাই, মস্তিষ্ক বলে আমি পড়ে যাব। কিন্তু যখন আপনি উভয়ের কথাই শোনেন, একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছুটা সময় নেন, তখন সেই সিদ্ধান্তটি স্বাভাবিক হয়ে ওঠে। এটি আপনার আত্মার সাথে সংযুক্ত হয়। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি হল ধ্যান। ধ্যান কোনো কঠিন অভ্যাস নয়। ধ্যানের অর্থ হল প্রতিটি মুহূর্তকে পরিপূর্ণভাবে যাপন করা। যখন হাঁটছেন, শুধু হাঁটুন। যখন খাচ্ছেন, শুধু খান। যখন শুনছেন, শুধু শুনুন। এটি ধীরে ধীরে আপনার মনকে শান্ত করে এবং আপনাকে সত্যিকারের মুক্ত করে তোলে। যখন আপনি এই তিনটি জিনিসকে আপনার দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করবেন, তখন এমন একটি দিন আসবে যখন আপনি হঠাৎ থেমে ভাববেন, বাহ, এখন আমি নিজেকে বুঝতে শুরু করেছি। এখন আমার জীবনে কোলাহল কম এবং শান্তি বেশি। এখন আমি শুধু হাঁটছি না, আমি সঠিক দিকে এগিয়ে যাচ্ছি। এটাই সেই মুহূর্ত যখন আপনি মনের খেলায় নয়, জীবনের খেলায় বিজয়ী হন। বন্ধুরা, এই যাত্রা সহজ নয়, কিন্তু যদি আপনারা এই ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন, বিশ্বাস করুন, আপনারা ইতিমধ্যেই নিজেদের জীবন পরিবর্তনের পথে পা বাড়িয়েছেন, এবং আমরা এই পথে আপনাদের সাথে থাকব। আমাদের চ্যানেলটি তৈরি করা হয়েছে শুধুমাত্র নিজেদেরকে একসাথে জানার, নিজেদেরকে উন্নত করার, প্রতিটি চিন্তা, প্রতিটি বিভ্রম, প্রতিটি ভয়কে জয় করার এবং একটি সত্যিকারের, শান্তিপূর্ণ ও সচেতন জীবনে প্রবেশ করার উদ্দেশ্যে। এই ভিডিও থেকে যদি আপনি কিছু বুঝে থাকেন, যদি এটি আপনার একটুও ভালো লেগে থাকে, যদি আপনার ভেতরে কোনো আলোড়ন সৃষ্টি হয়ে থাকে, যদি কিছু প্রশ্ন জেগে থাকে, তাহলে এই যাত্রা এখানেই ছেড়ে যাবেন না। এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এটি শুধু একটি চ্যানেল নয়, এটি একটি জাগরণের সূচনা। নিজেকে জানার জন্য এখানকার প্রতিটি ভিডিও, প্রতিটি কথা সাবস্ক্রাইব করুন, কারণ পরবর্তী ভিডিও আপনার ভেতরের ঘুমকে আরও গভীরভাবে নাড়িয়ে দেবে। পরবর্তী জ্ঞান যাত্রায় দেখা হবে। ততদিন পর্যন্ত মনে রাখবেন, যিনি মনের খেলা বোঝেন, তিনি মনে করেন যে তিনি তাঁর সমগ্র জীবন জয় করেছেন। ধন্যবাদ।